গণনার পর জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যায়। কাল সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ। জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কাল। মনোনয়নপত্র প্রত্যাহার আজ বিকেল 5টা পর্যন্ত। ফ্যাসিবাদ গিয়ে সাম্প্রদায়িক উগ্রবাদের সৃষ্টি, মন্তব্য বিএনপি নেতা গয়েশ্বরের। জনগণের জন্য রাজনীতি করার আহ্বান। নাগরিক সেবা নাম হলেও ভোগান্তির শেষ নেই, অক্টোবর থেকে কার্যকরে আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। জাকসু নির্বাচনের ফলাফল সন্ধ্যা 7টায় ঘোষণা করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। সকালে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যে 21টি হলের মধ্যে 19টির ছাত্র সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে হল সংসদের ভোট গণনা শেষ হয়। এদিকে জাকসু নির্বাচনের কারণে রোববার সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। এর আগে শুক্রবার বিকেলে OMR স্ক্যানার ব্যবহারের বদলে হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে 1 ঘন্টা ভোট গণনায় স্থগিত রাখেন শিক্ষকরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও গণনা শুরু হয়। এদিকে রাতে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনটা রাখার জন্য যে বললাম একটু আগে 7টা হল লাস্ট টাইম, এর আগেও ফলাফল দিতে পারে। যদি 3টার মধ্যে গণনা শেষ হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করবো 7টার আরো আগে ফলাফলটা ঘোষণা করার জন্য। জাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল। জনাব উজ্জ্বল কুমার মণ্ডল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের কতগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, আর এর আগেও সময় দেয়া হলেও ফলাফল কিন্তু এখন পর্যন্ত আসেনি, আজকে আবারও ঘোষণা দেওয়া হয়েছে, বলবেন? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে আমাদের 20টি কেন্দ্রের ফলাফল শেষ হয়েছে গণনা করা, আর একটি কেন্দ্রের মাত্র কয়েকটি 30-40টি আমাদের OMR রয়েছে, যেটা কাউন্ট করলে আসলে আমাদের আজকের ভোট গণনা শেষ হবে। এটা আমরা আশা করছি দুপুর 2টা থেকে 2:30টার ভিতরে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, 2:30টার মধ্যে। আর এরপরে নির্ভর করে নির্বাচন কমিশন, ওনারা যে সময় আসলে ফাইনাল করে এটা ঘোষণা করবেন। আমি আশা করছি সেটা 7টার আগে হতে পারে, সন্ধ্যা 7টার আগেই। জি, এর আগেও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল, আজকে আবারও 7টায় একটি টাইমলাইন দেওয়া হয়েছে। কি মনে হয়, সম্ভব হবে তো? আমার যেটা বাস্তবতা, আমি গতকালও বলেছিলাম যে আজকে সন্ধ্যার মধ্যে হয়তো ঘোষণা হতে পারে। 7টার সময়, 7টার আগে ওনারা পারবেন, আজকে এটা সম্ভব। কারণ ভিতরে আমি ছিলাম এবং আমি যে হলগুলোর 2টি হল বাকি ছিল তার ভিতরে আমার একটি হল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, সেটার আপনারা জানেন ভোট সংখ্যা অনেক বেশি ছিল, এখানে 804টি ভোট কাউন্ট হয়েছে। সো সেই কারণে সময় বেশি লেগেছে। আর একটি হল আছে, আমাদেরটা শেষ হয়েছে, আরেকটি হল বাকি আছে মাত্র। জি, এত সময় লাগার পেছনে মূল চ্যালেঞ্জটা কোথায় ছিল? এই দীর্ঘ সময়ে তো দায়িত্বরতদের উপর এক ধরনের চাপও কাজ করেছে। আসলে এই চ্যালেঞ্জটা আমি শুরু থেকে বলে এসেছিলাম, সেটা হচ্ছে আমাদের আসলে জানাই ছিল না, যারা আমরা ভোট কাউন্ট করেছি যে এইভাবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট কাউন্ট হবে, সেটা আমাদেরকে একেবারেই কাউন্টিংয়ের জাস্ট আগে ভোট শেষ হয়েছে তারপরে জানানো হয়েছে, যেটা আমার মনে হয় যে এটা সুনির্দিষ্টভাবে নীতিমালা তৈরি করা দরকার ছিল। এবং যারা আমরা সারাদিন ধরে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছি, ভোট গ্রহণ করেছি, তাদেরকে দিয়েই আবার রাতে একেবারে ওই সময় থেকে আমরা শুরু করেছি, এবং এটা অসম্ভব। আপনি 8,000-এর উপরে ভোট রয়েছে, সেটা অবশ্যই 2 থেকে 3 দিন লাগার কথা, যদি আমরা ওই 4জন বা 5জন আমরা এটা কাউন্টার করতে থাকি। তো সেটা আমার কাছে, যে কারণে আমরা গতকালও জানিয়েছিলাম যে যদি সম্ভব হয় তাহলে জাকসুর যে ভোটগুলো আছে অন্তত সেই ভোটগুলো যদি মেশিনে রিড করা যায় তাহলে আমরা গতকালই আসলে রেজাল্ট দেওয়া সম্ভব হতো। কিন্তু নির্বাচন কমিশন আমাদের আসলে 1 ঘন্টা ওইখানে আমরা বসেছিলাম, এরপর ওনারা জানালেন না, আমরা আবার যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে এই কাজগুলো করতে হবে। সো এই প্রক্রিয়াগত জায়গায় আমার কাছে মনে হচ্ছে বেশ কিছু সিদ্ধান্তহীনতা ছিল এবং বাস্তবসম্মত
সিদ্ধান্ত এটা ছিল না। ওনারা প্রথমে ওএমআর এটা প্রিন্ট করেছেন, সবাই এটা জানে যে আমরা মেশিন রিডাবল হবে। হঠাৎ করে ওনারা একদিন আগে সিদ্ধান্ত নিলেন না এটা কাউন্ট করতে হবে। ওনাদের উচিত অর্থাৎ ছিল। অর্থাৎ স্যার, আমি যদি বলি হাতে গণনা নিয়েই মূল আপত্তিটা, বা আপনি এই যে দীর্ঘ সময় লাগার পেছনে বা অব্যবস্থাপনা, সবগুলি হাতে গণনার কারণেই কি এটি হয়েছে? এটার প্রধান সমস্যাটা হাতে গোনা। কারণ হচ্ছে যারা সারাদিন 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করেছে তাদেরকে দিয়ে আপনি একেবারে মানে এক বলা হচ্ছে যে মানে বিরতিহীনভাবে আপনি তাদেরকে দিয়ে কাজ করেছেন এই 2 দিন ধরে। এর ভিতরে তারা কেউ ঘুমাতে পারছে না, কেউ রেস্ট নিতে পারছে না। কিছু কিছু সময় আমি দেখেছি অনেক কাউন্ট যারা করছেন পোলিং অফিসার তারা ওইখানে চেয়ারে ঘুমিয়ে পড়ছেন। তাদের যাদের বাসা আসলে একটু দূরে তারা বাসায় যেতে পারেন, ওই একই কাপড়ে একই অবস্থায় তারা রয়েছেন এই 2 দিন ধরে। সো তাদের তো এভাবে কাজ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। ওনাদের উচিত ছিল যারা কাউন্ট করবেন সেটার জন্য আলাদা ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদেরকে আলাদাভাবে নিয়োগ দেওয়া, তাহলে এই কাজটা অনেক সহজ হতো। জি এটা স্যার, আসলে আরেকটি অনেকে জানেও ছিল। বিষয় একটু ছোট করে জানতে চাই। প্রায় 70% ভোট পড়েছে, তারপরও কিন্তু ছাত্র দল সহ এই যে 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছে, সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা? আমি বলবো যে এটা আসলে গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই তো প্রশ্ন উঠেছে। কারণ যখন কেউ আসলে এটা নিয়ে কোশ্চেন করবে তারা কিছু বিষয় জানিয়েছে। আমি গতকালও বলেছিলাম যারা অভিযোগগুলো করছে তাদের অভিযোগগুলো আমলে নিয়ে সেগুলো যদি সত্যতা থাকে সেটা যাচাই বাছাই করে সত্যতা থাকলে সেই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা এবং সুস্পষ্টভাবে মতামত দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং তাদের দাবিগুলো তাহলে প্রত্যাখ্যান করতে হতো। ছাত্রদল বা যদি কোনো সংগঠনের পক্ষ থেকে এটা জানানো হয় যে ওএমআর ছিল সেটা কেন মেশিন রিডাবল করলো না, তারা কেন চাচ্ছিল না যে মেশিন রিডাবল করুক, সেটার কারণটা কি ছিল সেটা অবশ্যই আমার মনে হয় যে জানানো উচিত ছিল। এবং সেটা আমলে নিয়ে আমাদের সাথেও এটা আলোচনা করা দরকার ছিল যে আমরা এই প্রক্রিয়ার সাথে কাজ করছি। সেই আলোচনাগুলো ছিল না। আসলে আমাদের ভিতরে যেটা বলবো যে যোগাযোগের এক ধরনের প্রতিবন্ধকতা ছিল এবং তথ্যগুলো সুস্পষ্টভাবে সবার কাছে পৌঁছে যাচ্ছিল না, পৌঁছানো হচ্ছিল না। সেই জন্য এই যে অভিযোগগুলো আছে সেটা নিয়ে অবশ্যই বেশ কয়েকটা সংগঠন যেহেতু তারা ইতিমধ্যে বর্জন করেছে, সো এটা নিয়ে একটা প্রশ্ন তো থাকবেই, সেটা চলমান রয়েছে। এবং আমিও দেখতে পাচ্ছি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যেও এ ধরনের একটা আলোচনা সমালোচনা সেটা চলছে। এবং শিক্ষার্থীরাও কিন্তু অব্যবস্থাপনার অভিযোগ বারবারই করছেন। নির্বাচন কমিশনের সদস্য পদত্যাগ করেছেন, সেই ক্ষেত্রে পুরো প্রক্রিয়ার সুষ্ঠুতা নিয়ে আপনার কি বক্তব্য? আমি যেটা বলতে চাই আসলে কেউ যে কোনো জায়গা থেকে পদত্যাগ করতে পারেন, এই স্বাধীনতা রয়েছে সবার। আমাদের যে শিক্ষক আমাদের নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন, এটা অবশ্যই একটা গুরুত্ববহ বিষয়। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হয়েছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটেনি, কেউ আসলে এইভাবে পদত্যাগ করেনি। সো একজন সদস্য যখন পদত্যাগ করেন সেটা অবশ্যই নির্বাচনের জন্য একটা ইম্প্যাক্টফুল ব্যাপার, এবং সেটা নিয়ে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। আমাদের কিছু শিক্ষকও চেয়েছিলেন পদত্যাগ করতে, যারা পোলিং অফিসার ছিলেন। তাদের কাজটা তারা আসলে বলছিলেন যে এই সময়টা তারা দিতে পারছেন না, তারা সুস্থ থাকছেন না, তারা অসুস্থ হয়ে পড়ছেন। সেই কারণে তারা করতে চেয়েছিলেন। পরে আসলে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, দেশের সবার কথা বিবেচনা করে এবং ক্যাম্পাসের কথা বিবেচনা করে তারা আসলে কাজটি তারপরে চলমান রেখেছেন। কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে একজন কমিশনের সদস্য পদত্যাগ করা সেটা নেতিবাচক একটা ছাপ অবশ্যই নির্বাচনে রেখে যাবে। হ্যাঁ, জনাব উজ্জ্বল কুমার মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র প্যানেল এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
এ নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। নির্বাচন প্রস্তুতি সবশেষ খবর তো জানাবেন, আর এ পর্যন্ত কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আপনি এখন? দেখুন, নির্বাচন প্রত্যাহারের আজকে শেষ দিন, অর্থাৎ আজকে বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে 3জন প্রার্থী তাদের প্রত্যাহারপত্র নির্বাচন কমিশন অফিসে এসে জমা দিয়েছেন, এবং তারা যে 3জন প্রার্থী এসে জমা দিয়েছেন তারা মূলত কোনো ভুল ত্রুটি বা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এমনটি নয়, তারা একাধিক পদে তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন এবং তারা এখন একটি পদ তারা নির্ধারণ করেছেন, বাকিগুলো থেকে তারা প্রত্যাহার করার জন্যই এখানে এসেছেন এবং নির্বাচন কমিশন অফিসে জমা দিয়েছেন, এবং নির্বাচন কমিশন অফিস এখন এগুলো যাচাই বাছাই করছেন এবং তাদের সিদ্ধান্ত পরে জানাবেন। যেহেতু এখনও সময় রয়েছে, আরও নমিনেশন কেউ প্রত্যাহার করে কিনা সেটি তারা দেখছেন, সে কারণে অপেক্ষা, এবং এরপরে বিকেল 5টা নাগাদ নির্বাচন কমিশন অফিসের পক্ষ থেকে জানানো হবে যে তাদের সিদ্ধান্তটি। আর অপরদিকে বলা যেতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, অর্থাৎ রাকসু নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল সেটি এখন ক্রমে দূরীভূত হচ্ছে, এবং সেই সাথে উদ্বেগ উৎকণ্ঠার জায়গায় এখন বলা যেতে পারে যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 17টি আবাসিক হল রয়েছে প্রত্যেকটিতে নির্বাচনী আমেজ আমরা দেখতে পেয়েছি। যদিও আনুষ্ঠানিক প্রচারণার দিনক্ষণ রয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে, অর্থাৎ 14 তারিখ আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। এরপর থেকেই প্রার্থীরা তাদের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটিতে অংশ নিতে পারবেন, কেননা আচরণবিধি এর আগে যদি আনুষ্ঠানিক প্রচারণা নামেন তাহলে সেটি আচরণবিধি লঙ্ঘন হতে পারে। আমরা জানি যে এখন পর্যন্ত কিন্তু 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে, এবং এর মধ্যে আমরা যদি দেখি যে ছাত্রদল ও শিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্র কোনো প্যানেল এখন পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। এর কারণ কি, তারা কেন পিছিয়ে পড়লো? আপনি ঠিকই বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 9টি প্যানেল গঠিত হয়েছে, সেই সাথে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করেছেন। অন্য যে সংগঠনগুলো রয়েছে বা স্বতন্ত্র যে সংগঠনগুলোর যারা প্যানেল রয়েছে তারা কিন্তু এখনও প্রকাশ করতে পারেনি। তার কারণ হচ্ছে তাদের যে জনবল সেটি একটি স্বল্পতা রয়েছে। সেই সাথে আরও একটি বিষয় এখানে আমরা কথা বলেছিলাম, যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, এখানে একটি বড় বিষয় দাঁড়িয়েছে যে ফান্ডিংয়ের যে বিষয়টি রয়েছে, এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা বলছিলেন নির্বাচন করতে গেলে তাদের যে খরচের বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো একদিক দিয়ে মাথায় রাখতে হচ্ছে, সেই সাথে প্রার্থী পাওয়া নিয়েও তাদের মধ্যে কিছুটা সংকট রয়েছে। সেক্ষেত্রে একটু জানতেই চাই মুস্তাফিজ, যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা কি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? এখানে যারা স্বতন্ত্র রয়েছেন তারা এককভাবে তাদের যে প্রার্থিতা তারা অংশগ্রহণ করতে পারবেন, সেই সাথে তারা প্রচারণা চালাতে পারবেন। তবে এই যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের রেসে তারা টিকে থাকতে পারবে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়, যে তাদের সঙ্গে কিভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটি এখন দেখার বিষয়। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। যেমনটি সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। সন্ধ্যায় হবে ফলাফল ঘোষণা। আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। আমরা যখন স্যারের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে আর একটি মাত্র কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে। আপনি ওখানে আছেন, 3 দিন ধরে নিউজ কভার করছেন, আপনি একটু বলবেন কি মনে হচ্ছে সন্ধ্যা 7টা নাগাদ আজকের ঘোষণা অনুযায়ী ফলাফল দেওয়া সম্ভব হবে কিনা? জি, এটা কিন্তু এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আমরা 2 ধরনের বক্তব্য পেয়েছি। একটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন দুপুর 2টার মধ্যে ভোট গণনা শেষ হবে এবং সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ভিসি কিন্তু আমাদের বলেছেন, যে উপাচার্য বলেছেন যদি 3টার মধ্যে ভোট গণনা শেষ হয় তাহলে কিন্তু 7টায় ফলাফল ঘোষণা করা হবে। যে যদি কিন্তু একটি নতুন সংশয়ের জন্ম দিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু 20টি হলের ফলাফল গণনা শেষ হয়েছে। এখন কিন্তু 21 নম্বর হলের ফলাফল গণনা চলছে। 21 নম্বর হলটি হচ্ছে রবীন্দ্রনাথ হল, এবং এই হলে ভোট পড়েছে মোট 261টি। আমরা আশা করছি খুব শীঘ্রই এই 21 নম্বর হলেরও ফলাফল গণনা শেষ হয়ে যাবে। এরপরে দেখার বিষয় হচ্ছে 7টার মধ্যে এই সকল ফলাফলগুলো একত্রিত করে কমিশন আসলে উপস্থাপন করতে পারে কিনা। এটি এই বিষয়টি নিয়ে কিন্তু ঘোষণা অনুযায়ী আজকেই
ফলাফল ঘোষণা করবে, এমনটি তো নির্বাচন কমিশন জানিয়েছে এবং স্যারও যেটি নিশ্চিত করলেন। একটু জানতে চাই, কাল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে, কারণ কি? এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিগত বৃহস্পতিবার এবং এর আগের দিন থেকে শুরু করে কিন্তু নির্বাচন কমিশনের সাথে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অনেকেই প্রার্থীগণ কিন্তু এই যে বিশ্রামহীনভাবে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে যাতে করে এই ডাকসু নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় কিন্তু আগামীকাল, আজকে যদি ফল ঘোষণা করা হয় সন্ধ্যা 7টার দিকে, তারপরেও কিন্তু আজকে সারাদিন কিন্তু একটি পরিশ্রমের মধ্য দিয়ে শিক্ষার্থী এবং বিভিন্ন প্রার্থীগণ মধ্য দিয়ে গিয়েছে। এই যে একটি দিন হয়তো বিশ্রামের জন্য বা একটি দিন তারা হয়তো আগামীকালও ক্লাস কার্যক্রম এবং সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার বুঝতে পেরেছে। সাজ্জাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর গুলশান লেকশোর হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, মানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি আমরা চলে আছি সেখানে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, তো তাতে করে কি অবস্থার সৃষ্টি হবে সেটা আমরা আগেও বলেছি, আজকেও বলে যাই। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমি এখানে বিস্তারিত বলবো না। কারণ আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আসেনি এই যে আমরা সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্য হলে সেটা জাতীয় প্রতিশ্রুতি হিসাবে উল্লেখিত থাকবে, সবাই অঙ্গীকার করবে, সেইটুকু এসেছিল। কিন্তু ওই প্রশ্নটা আসেনি যে ইমিডিয়েটলি সেটা সাংবিধানিক সংস্কার সহ সংশোধনী সহ এখনই বাস্তবায়ন করতে হবে, সেটা যে প্রক্রিয়ায়, বৈধ প্রক্রিয়ায় হোক। আমরা শুধু প্রপোজ করেছি, হ্যাঁ, সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেই রকম কোন পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেই রকম কোন আইনানুগ বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব। কিন্তু যদি এমন কোন প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আমরা সেই কথাই বলছি। যারা বলছে আর্টিকেল 106 অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে আবার অসাংবিধানিকতাও আছে, এটা নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন। কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে, সেই লক্ষ্যেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠিয়েছিলেন ওই সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে, এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ যথাযথ শুনানি দিয়ে রাষ্ট্রপতিকে সেই অ্যাডভাইসটা প্রদান করেছে। সেই অর্ডারগুলো আমাদের কাছে আছে, নিশ্চয়ই আপনাদের কাছেও আছে। বক্তব্য রাখছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে দেশে সাম্প্রদায়িক উগ্রবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামী গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বলেন, এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার আদায়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। স্বৈরাচার ও মৌলবাদের উত্থান ঠেকাতে নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে উল্লেখ করে তিনি বলেন, যারা তাদের সঙ্গে থাকবে না তারা দোজখে যাবেন। সরকার সংস্কারের গান গাইতে গাইতে কুসংস্কার করে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের জন্য সরকার বিদেশ থেকে লোক ভাড়া করে এনেছে। এ সময় পিআর পদ্ধতিও সমালোচনা করেন বিএনপির এই নেতা। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে। যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ।
শুল্ক নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করতে রোববার ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। 2 দিনের এই সফরে প্রতিনিধি দলটি শুল্ক আরও কমানোর বিষয়ে আলোচনা করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR এর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। এই সফরে খসড়া নিয়ে আলোচনা ও দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত রূপ দেয়া হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি USTR এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী। এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, 20% পাল্টা শুল্ক কমিয়ে 15% নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত 11 বছরে সারা দেশে মোট 62,619টি সড়ক দুর্ঘটনায় 86,690 জন নিহত হয়েছেন, জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 1,53,257 জন। সকালে রাজধানী DRU-তে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বলেন, সড়কে প্রাণহানি এখন ভয়াবহ বাস্তবতা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণপরিবহন খাতে উন্নয়ন ও সংস্কার জরুরি। বিশ্বব্যাংকের হিসেবে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই যানজটের কারণে প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এ ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 98,000 কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও 11,000 কোটি টাকার। দীর্ঘ যানজটে আটকে থাকার কারণে কেবল আর্থিক ক্ষতিই নয়, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে। এমনকি যানজটের বিরক্তি থেকে সংসার ভাঙার ঝুঁকি 50% পর্যন্ত বাড়ে। এগারো বছরে 62,619টি সড়ক দুর্ঘটনায় 86,690 জন নিহত হয়েছে, 1,53,257 জন আহত হয়েছে। রাজধানীর গুলশানে আলোচনা সভায় কথা বলছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় ঐক্যমত্য কমিশন সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করেনি বলে যে বিভ্রান্তিকর ধারণাটা ক্রমাগতভাবে প্রচারিত হচ্ছে, সেটা ভুল। কেননা জাতীয় ঐক্যমত্য কমিশন 6টি কমিশনের প্রতিবেদনগুলোকে বিবেচনা করেছে এবং এই কমিশনগুলো প্রত্যেকটা আবারও বলি প্রত্যেকটা সিভিল সোসাইটির সাথে আলোচনা করেছে। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কমপক্ষে হলো 55টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, 32 জন সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে ডাকা হয়েছিল। তাদের সাথে দিনের পর দিন কথা হয়েছে। সিভিল সোসাইটি বলতে যদি আপনারা নাগরিকদের বোঝান, 60,000-এর বেশি নাগরিক সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে তাদের মতামত দিয়েছিলেন। যেন তেন মতামত না, কেউ কেউ পুরো সংবিধানটিকে তুলে দিয়েছিলেন, এতটা সিরিয়াসলি নিয়েছিলেন। 46,000 হাউস হোল্ডে সার্ভে করা হয়েছিল। বাংলাদেশের কোন প্রক্রিয়ার মধ্যে জনগণের মতামতের অংশগ্রহণের জন্য 1 লাখের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। আমাকে একটা দ্বিতীয় প্রমাণ দেখান, আমি মেনে নেব। সিভিল সোসাইটির প্রতিনিধিরা যারা ছিলেন তাদের কোন লেভেলে আমি আপনাকে বলি যে আমরা কতটা ওয়াইড হয়েছিলাম, কতটা চেষ্টা করেছি ইনক্লুসিভ হতে। এখানে উপস্থিত আছেন, আমি শুনেছি দলিতদের প্রতিনিধি, তারা ছিলেন, তাদেরকে আমরা ডেকেছিলাম। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম পেশাদারি প্রতিষ্ঠান, বিভিন্ন রকম সিভিল সোসাইটি, যেগুলোকে আমরা CSO বলি, তাদেরকে আমরা ডেকেছি, কথা বলেছি। এবং এটা সংবিধান সংস্কার কমিশন একা করেছে তা কিন্তু নয়। ফলে এই যে প্রসেসটার মধ্য দিয়ে যে রিপোর্টগুলি তৈরি হয়েছে, তার থেকে তো এক বাক্য বাইরে যাচ্ছে না ঐকমত্য কমিশন। তাহলে আপনি কেন বলছেন যে সিভিল সোসাইটির সাথে কথা বলা হয়নি? তারপরেও কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন একাধিকবার সিভিল সোসাইটির যারা পরিচিত ব্যক্তিত্ব তাদের সঙ্গে কথা বলেছে। ফলে
আপনি অকস্মাৎ জুন মাসের 3 তারিখে আবিষ্কার করলেন যে জাতীয় ঐকমত্য কমিশন বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং আমাকে ডাকেননি, অতএব নিশ্চয়ই কাউকে ডাকেনি। আমি একটু উষ্মা প্রকাশ করছি, কারণ শুনতেছি ভাই, যদি সংবিধান সংস্কার কমিশন 1 লক্ষ লোক, বদিউল ভাই এখানে উপস্থিত আছেন, তারা অন্তত পক্ষে 64,000 লোকের সার্ভে করেছে। তারপরে যেমন ধরেন বিচার বিভাগের সংস্কার, তারা অন্তত পক্ষে 30-40,000 লোকের সার্ভে করেছে। এবং তারপরে হচ্ছে বিচার বিভাগের যারা, তারা আসলে ঢাকার বাইরে গিয়েছেন। পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কমিশন ঢাকার বাইরে গিয়েছে, কথা বলেছে, আপনারা গিয়েছেন। তো তাহলে সিভিল সোসাইটি কোথা থেকে আবিষ্কার করবো? আমাকে বলুন যে এইখান থেকে আবিষ্কার করতে হবে, এটা গুলশানে আসতে হবে না বনানীতে। কথা বলছিলেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। চলে যাচ্ছি পরের খবরটিতে। প্রাণী অধিকারের বার্তা নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পোষা প্রাণীর প্রদর্শনী। এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রদর্শনীর এবারের প্রতিপাদ্য দেশ হোক সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল। একদিনের এই আয়োজনে পোষা পাখি, কুকুর, বিড়াল, ঘোড়া সহ 30 প্রজাতির প্রাণী প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারীরা জানান, দেশে প্রাণী পোষার প্রবণতা বেড়েছে, তবে এসব প্রাণীর চিকিৎসার জন্য পর্যাপ্ত হাসপাতাল নেই। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে তাগিদ উদ্যোক্তাদের। এছাড়া বিদেশি প্রাণী পোষার নীতিমালা সহজ করার দাবি জানিয়েছেন তারা। মেলায় সকাল থেকেই দেখা গেছে প্রাণী প্রেমীদের ভিড়। বিকেলে মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি বড় সংগঠন দাঁড় করাবো, যাতে বাংলাদেশে কোনো পথ কুকুর, বিড়াল সহ বন্য প্রাণী, হাতি থেকে বাঘ, তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয়। যেখানেই এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাব। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বিজিবির সীমান্ত ফাঁড়ি, স্কুল সহ ফসলি জমি। ফাঁড়িতে থাকা সরঞ্জাম সহ বিজিবি সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এরপরও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি। ভাঙনের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 10 দিন ধরে অন্ধকারে পুরো এলাকা। কয়েকদিন ধরেই কুষ্টিয়ার দৌলতপুরে তীব্র আকার ধারণ করে পদ্মা নদীর ভাঙন। মাত্র 2 দিনের ব্যবধানে শত শত ফসলি জমির পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়ে যায় উদয়নগর বিজিবির সীমান্ত ফাঁড়ি। ভাঙনের আশঙ্কা থাকায় আগে থেকেই ওই ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং বিজিবি সদস্যদের। স্থান পরিবর্তনের কারণে নিয়মিত কাজে বেশ বিঘ্ন ঘটলেও সীমান্তে টহল সহ নিয়মিত সব কাজই অব্যাহত রেখেছেন বিজিবি সদস্যরা। 25 জন জনবল ছিলাম, কিন্তু আমার লোকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আমার মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয় না। বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনো অব্যাহত রয়েছে। ভাঙনের কবলে পড়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। একমাত্র স্কুলটি নদীগর্ভে বিলীন হওয়ায় পাঠদান বন্ধ শতাধিক শিক্ষার্থীর। স্থানীয়রা জানান, ভাঙন ঠেকাতেই প্রাথমিকভাবে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। বাঁধের মতন বাঁধ করতে পারলে তো তার একটা প্রোটেকশন থাকে, কিন্তু সেরকম প্রোটেকশন হয় নাই। এইবার যে 5 বার বাড়ি হাঁটাইলাম, বুঝছেন, এখন তো বাড়ি হাঁটানোর আর জায়গা নাই। 3 মাস আগে থেকেই ভাঙনের ঝুঁকির বিষয়ে আশঙ্কা ছিল পানি উন্নয়ন বোর্ডের। সরকারি কর্মকর্তারা জানান, পদ্মার পানি কমতে শুরু করায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সমস্ত পানির চাপটা এইদিকে আসার কারণে এইদিকে পানির একটু ওই জায়গায় ধাক্কা বেশি লাগে। চেষ্টা করা হবে যে বাংলাদেশ সীমানার ওর পাশেই তো বর্ডার পুরাটা, যাতে বাংলাদেশ সীমানাটা রক্ষা করা যায়, আমরা চেষ্টা করব। সীমান্ত ঘেঁষা উদয়নগর বিওপিতে 20 থেকে 25 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন। সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশে কাঁটাতার না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।